আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মোড় এলাকা সহ দেশটির প্রত্যন্ত অঞ্চল ছেয়ে যাচ্ছে কালেমা খচিত তৌহিদি পতাকায়। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের মধ্য দিয়ে এসব পতাকা টাঙানোর পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কালেমা খচিত পতাকা হাতে মিছিল ও শোডাউনের ঘটনায় নানা প্রশ্ন জন্ম নিয়েছে। হঠাৎ কেন এমন পতাকা হাতে মিছিল শোডাউন, যেটি আবার বিগত ইউনূস সরকারের আমলে দেখা গিয়েছিল, তার কারণ খুঁজতে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, আল কায়েদা, আইএস, তালেবানের পতাকার আদলে এমন পতাকা ওড়ানোর পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। ফেসবুকের 10টি পেজ থেকে সারা দেশে তৌহিদি পতাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি পেজ থেকে 10,000 কালেমা খচিত তৌহিদি পতাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশের একাধিক সূত্র বলছে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে একজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারের মদদে রাজধানীতে ব্যাপক আকারে 2024 সালের অক্টোবর মাসে এই পতাকা মিছিল হওয়ার পর বেশ হইচই পড়ে গিয়েছিল। তখন বিদেশি কয়েকটি দেশের দূতের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। তখন বিবিসি বাংলার খবরে বলা হয়, 2024 সালের অক্টোবরে একই ধরনের পতাকা মিছিলে তদন্তে হিজবুত তাহরীর সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে আবারও একই ধরনের পতাকা ওড়ানো ও শোডাউন বাড়ায়। এরই মধ্যে বিদেশি দূতেরা বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নজরে এনেছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, জঙ্গিবাদের অভিযোগে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়েছিল যারা ইউনূসের আমলে হয় জেল থেকে পালিয়েছে, না হয় জামিন পেয়েছে, এমন বেশ কয়েকজন এর সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। প্রশ্ন হলো, বর্তমান সরকারকে আদৌ গ্রেপ্তার করতে পারবে এদের? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফুটবল বিশ্বকাপ চলাকালে বিদেশি পতাকা ওড়ানোর সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল, কোথাও কোথাও জার্মানি বা ফ্রান্সের সমর্থকেরা দীর্ঘদিন ধরে নিজের দলের পতাকা টানিয়ে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাদা ও কালো রঙের পতাকা উঠতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর ঢাকার যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার, মতিঝিল শাপলা চত্বর, সন্দ্বীপ, পাবনার আলিয়া মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারী, যশোর, খুলনার মনিহাট চত্বর, মাদারীপুর, বাগেরহাট, সিলেটের কানাইঘাট, গোপালগঞ্জের কোটালীপাড়া, জামালপুর ও নারায়ণগঞ্জ সহ একাধিক জেলায় এই পতাকা হাতে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর থেকে সিংগার সড়ক পর্যন্ত এবং শহীদ রফিক সেতুর উপরে কয়েকশো পতাকা স্থাপন করা হয়েছে। রাস্তার পাশে বিশাল আকৃতির এই পতাকা স্থাপনের ঘটনা ক্রমশ বাড়ছে। কালেমা খচিত যেসব পতাকা টাঙানো হচ্ছে সেগুলো দুই ধরনের। এর একটিতে সাদার মাঝে কালো রঙে আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা, অন্যটি কালো রঙের উপর সাদা আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা। সাদার উপর কালো রঙে লেখা পতাকার সঙ্গে মিল আছে আফগানিস্তানের তালেবানের দাপ্তরিক পতাকার। তালেবানের পতাকায় আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ যে ক্যালিগ্রাফিতে লেখা, একই ক্যালিগ্রাফি ও নকশায় বানানো পতাকা ওড়াচ্ছেন সংশ্লিষ্টরা। আবার কালোর উপর সাদা রঙে আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা পতাকা আল কায়েদার। আন্তর্জাতিক এই সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনও পতাকাটি ব্যবহার করে। আর দুটি পতাকা ব্যবহার করে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। অন্তর্বর্তী সরকার সময় তারা রাজধানীর বায়তুল মোকাররম থেকে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালনে দুই ধরনের পতাকা ব্যবহার করে। সামাজিক মাধ্যমের পেজগুলোতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, শাইখুনা মিডিয়া নামে একটি পেজ থেকে প্রথম গত 7 জুন এই পতাকার পক্ষে প্রচার করা শুরু হয়। ওই পোস্টে লেখা হয়, ফুটবল বিশ্বকাপ সামনে, ঘরে ঘরে সবাই নিজের দলের পতাকা ওড়াবে, আপনার আমার দল তো ইসলাম, মুসলমানের পতাকা তো একটাই, কালেমার পতাকা, ঘরে ঘরে কালেমার পতাকা লাগান। এরপর প্রতিদিন এই পেজটিতে কালেমা খচিত পতাকার পক্ষে একাধিক পোস্ট দেওয়া হয়।
এই পেজটির প্রোফাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এবং চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া লালখান বাজারের মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক মুফতি হারুন ইজহারের ছবি দেওয়া আছে। বেশ কয়েকটি ফেসবুক পেজে তার একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মুফতি হারুন ইজহার দেশব্যাপী কালেমা খচিত পতাকা টাঙানোর ডাক দিয়েছেন। ফেসবুকে প্রচার করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে। ফেসবুক পেজ শাইখুনা মিডিয়ার 22 জুনের পোস্টে মোটরসাইকেলে পতাকা শোভাযাত্রার ছবি দিয়ে বলা হয়েছে, অচিরে বাংলা তার হারানো রূপ ফিরে পাবে ইনশাল্লাহ। বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের দাবানল আবার জ্বলে উঠবে। তার একদিন পর গ্রামের ছোট শিশুদের পতাকা নিয়ে স্লোগান দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে। 18 জনের পোস্টে লেখা হয়েছে, কোন একদিন এদেশের সংসদে কালিমার পতাকা উড়বে। আল কুরআনের দারুস নামের আরেকটি ফেসবুক পেজে গত 13 জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টাঙানোর আহ্বান ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে হারুন ইজহার কালেমার পতাকা টাঙানোর নির্দেশ দেন। এরপর তার অনুসারীরা সাদা ও কালো রঙের কালেমার পতাকা টাঙানোর অভিযানে নামে। এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা, অলিগুলি কালেমার পতাকায় ছেয়ে গেছে। এমনকি শোডাউন ও মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে পতাকা হাতে। হিজরি বর্ষের প্রথম দিন ছিল গত 17 জুন। ওই দিন দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়ায় 15 থেকে 20 জন তরুণ নতুন হিজরি বছর 1448-কে ঘোষণা দিতে শোডাউন করে। সেখানে একটি ব্যানার ও বেশ কিছু সাদা কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে গভীর রাতে তরুণরা যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের লোহার রেলিং এর সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টাঙে। বাংলা স্টিমের খবরে বলা হয়েছে, শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানোর দলে ছিলেন তামিম আল আদনান, ফেসবুকে যিনি টক অফ ইনসান পেজ পরিচালনা করেন। একইভাবে জাহেদুল ইসলাম মিরাজের সিদক নামে প্রায় 2 লাখ অনুসারীর পেজ রয়েছে। আর এনামুল হাসান ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন রাজধানীর নাজিমউদ্দিন রোডে শরিয়া গ্রাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আবার মুফতি হারুন ইজহার। ইবারা এবং সিদক পেজ থেকে নিয়মিত সাদা কালো পতাকা বিক্রি করা হচ্ছে। শোডাউনের দিন সকালে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা ভিডিওতে এনামুলকে বেশ কিছু সাদা কালো পতাকা প্যাকেট করতে দেখা যায়। পতাকা অর্ডার করতে তিনি ইবারা পেজের লিংক দিয়ে যোগাযোগ করতে বলেন। 17 জুন রাত 12:58 এনামুল হাসান যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে লাইভ করেন। তিনি হুঁশিয়ারি দেন, এসব পতাকা কেউ খুললে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা। এই সময় ফ্লাইওভারের 2 পাশে লাগানো পতাকা দেখে এনামুল বলেন, ঢাকা সহ বিভিন্ন অলিগলিতে তারা পতাকাগুলো লাগাবেন। এই কাজে দাওয়া ফাউন্ডেশন তাদের সহযোগিতা করেছে বলে লাইভে উল্লেখ করেন। দাওয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজে 18 জনের পোস্টে বলা হয়েছে, দাওয়া ফাউন্ডেশন থেকে 1000 পতাকা বিনামূল্যে হাদিয়া ও বিতরণ করতে চাই। ফ্লাইওভার থেকে পতাকা খুলে নেওয়ার পরদিন 19 জুন হাটহাজারীতে বিক্ষোভ হয়। সেখানেও ছিল সাদা কালো পতাকা। এই ঘটনার পর হাটহাজারী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই পতাকা দেখা যাচ্ছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, মিরপুর, সাভারেও পতাকা নিয়ে শোডাউন, মিছিল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় এই পতাকা উড়ানো হয়েছে। এনামুল হাসান ও তার বন্ধুদের ফেসবুকে এসব এলাকার বাইরে পাবনা এবং ফরিদপুরে পতাকা ওড়ানো, মোটরসাইকেল শোভাযাত্রার খবর প্রচার করা হয়েছে। ইবারা সিদক ছাড়াও নুসাইবা শপ, তিজারা, মুসলিম বঙ্গ, শাইখুনা মিডিয়ার ফেসবুক পেজ থেকে পতাকা বিক্রি এবং প্রচারের কাজ করা হচ্ছে। এর মধ্যে সারা দেশে 10,000 পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে সাদাকা প্রজেক্ট। এরপর গত 20 জুন রাতে রাজধানীর শাপলা চত্বরে বেশ কিছু পতাকা লাগায় সংগঠনটি। পরে রাতে শাপলা চত্বর থেকে ফেসবুকে একটি লাইভ করেন সাদাকা প্রজেক্টের অ্যাডমিন আমিনুল হক। তিনি ঢাকার যাত্রাবাড়ি, ফরিদাবাদের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম আরবি ইউনিভার্সিটির শিক্ষক। আমিনুল জুলাই বিপ্লবী কাফেলা ফেসবুক পেজের অ্যাডমিন।
লাইভে তিনি জানান, শাপলা চত্বর থেকে পর্যায়ক্রমে বায়তুল মোকাররম হয়ে কারণ বাজার পর্যন্ত পতাকা লাগাবেন। 22 জুন রাতে পেজের পোস্টে 5,000 বিনামূল্যে এবং 5,000 পতাকা বিনা লাভে বিতরণ করার তথ্য জানানো হয়। বাংলা স্ট্রিমের খবরে বলা হয়েছে, সাদাকা প্রজেক্টের অ্যাডমিন আমিনুল হকের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীতে সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা আছে। 2024 সালের 1 এপ্রিল কাশিমপুর কারাগার থেকে আমিনুল হক জামিনে বের হন। এরপর থেকে তিনি আবার সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে থাকা অন্য বন্দীদের মুক্তির আন্দোলনে সক্রিয় আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় সংসদ চত্বরে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাতেও একই পতাকা প্রদর্শন করেন এনামুল ও তার সঙ্গীরা। ওই সময় তামিম আল আদানের টক অফ ইনসান পেজ থেকে শেয়ার করা ভিডিওতে পতাকা দেখিয়ে এনামুল হাসানকে বলতে দেখা যায়, এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের উপরে উঠবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মোড় স্থাপনায় এরকম কালেমা খচিত পতাকা বসানোর মধ্য দিয়ে দেশটিকে এক ধরনের ব্র্যান্ডিং করা হচ্ছে। বাংলা স্ট্রিমের এক খবরে বলা হয়েছে, নিরাপত্তা বিশ্লেষকরা এগুলোর সঙ্গে আল কায়েদা, ISIS, তালেবান, হিজবুত তাহরির মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য নিশ্চিত করেছেন। তারা সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুদ্দিন বলেছেন, এখনো সময় আছে, বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হবে। বাংলাদেশে উগ্রবাদী সংগঠনের অপতৎপরতা নিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট CTTC ও ATU কাজ করে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এক কর্মকর্তা বলেছেন, যাত্রাবাড়িতে ফুটবল সমর্থকদের মিছিলে IS এর মতো কালো পতাকা উড়ানোর দৃশ্য তাদের নজরে এসেছে। বিষয়টি বিব্রতকর। ভিনদেশি কূটনীতিকদের মাধ্যমে খারাপ বার্তা যাচ্ছে। পুলিশ ও গোয়েন্দাদের একাধিক সূত্র নিশ্চিত করেছে, 2024 সালের অক্টোবরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কালেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিল হয়েছে। সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। মিছিল থেকে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ, ইসলামের নবীকে কটূক্তির প্রতিবাদ কিংবা ইসলামিক খেলাফত কায়েমেরও দাবি তুলতে দেখা যায়। ওই বছরের 7 অক্টোবর বিবিসি বাংলার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তখন বলা হয়েছিল, যারা এমন পতাকা নিয়ে মিছিল করছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সদস্য। তখন ঢাকা নটরডেম কলেজ, ঢাকা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা রাজধানীতে কালেমা খচিত পতাকা নিয়ে আলাদা আলাদা মিছিল বের করেছিল। টাইমস অফ বাংলাদেশের খবরেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে বলা হয়েছে, তখন যারা সাদা কালো পতাকা নিয়ে মিছিল করেছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সদস্য। এরপর অভিযান শুরু হলে বেশ কয়েকজনকে আটক করা হয়। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, ইউনূসের আমলে একজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারীর তখন এই পতাকা মিছিলের পেছনে অর্থের যোগান দিতেন। কিন্তু বিষয়টি নিয়ে তখন বিদেশি কয়েকটি দূতাবাস ও মিশন থেকে আপত্তি জানালে সরকার বাধ্য হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা, ইউনূস আমলের সেই উপদেষ্টা ও বিশেষ সহকারীর এখনকার শোডাউনে কোনো হাত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় 1.5 বছর পর আবার কেন হঠাৎ করে একই ধরনের মিছিল ও শোডাউন ব্যাপক আকারে শুরু হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। এর মধ্যে একটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত বিষয়টি সরকারের শীর্ষ মহলের কাছে জানতে চেয়েছেন। গত 25 জুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে ব্রেসনান বিষয়টি নিয়ে আইজিপির কাছে জানতে চেয়েছেন। তবে পুলিশের একটি সূত্র বলছে, 24-এর 5 আগস্টে দেশের 17টি কারাগার থেকে অনেক আসামি পালিয়েছিল, যাদের মধ্যে 9 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি সহ 69 জন জঙ্গি ছিল। এছাড়া ইউনূসের আমলে অনেকেই জামিন পেয়েছে। তাদের কারো কারো সংশ্লিষ্টতা পতাকা মিছিল ও শোডাউনে পুলিশ খুঁজে পেয়েছে। কিন্তু সরকার তাদের আদৌ গ্রেপ্তার করতে পারবে কিনা তা নিয়ে খোদ পুলিশের মধ্যেই সন্দেহ আছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ক্ষমতা, এই একটি শব্দ
মানুষের চরিত্রকে বদলে দিতে পারে। যে মানুষ একসময় সাধারণ মানুষের প্রতিনিধি ছিল, ক্ষমতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অনেক সময় সে তার পুরনো দিনকে ভুলে যায়, সে তার বন্ধু, তার সমাজ, তার পরিবেশ এবং সাধারণ মানুষকে ভুলে যায়। বাংলা সাহিত্য আর সিনেমায় এই সত্যকে অসাধারণভাবে তুলে ধরেছিলেন লেখক সাংবাদিক গৌরকিশোর ঘোষ এবং চলচ্চিত্র পরিচালক তপন সিনহা। তাদের সৃষ্টি তপন সিনহার সাগিনা মাহাতো কেবল একটি সিনেমা নয়, ক্ষমতা ও রাজনীতির এক গভীর দর্শন। সেই সাগিনা মাহাতোর গল্প আজও প্রাসঙ্গিক, কিন্তু আজকের বাংলায় দাঁড়িয়ে যদি আমরা আরেকটি ছবি দেখি, তাহলে হয়তো একেবারে উল্টো এক গল্প দেখতে পাই। হয়তো কেন, নিশ্চিতভাবেই দেখতে পাই। একজন জন মজুর মহিলা, যিনি একদিন মাথায় ইট বালি মাটি বয়ে সংসার চালিয়েছেন, রাস্তা তৈরি করেছেন, আজ তিনি বিধায়ক। একবার নয়, দুবারের নির্বাচিত বিধায়ক, কিন্তু ক্ষমতা তাকে বদলাতে পারেনি। আমরা বলবো তার গল্প। তিনি হলেন চন্দনা বাউরি। আমরা তার গল্প বলবো, তার সাথে সাগিনার গল্পও বলবো। তবে তার আগে একবার দেখিয়ে দিই যে একটু ছোট্ট করে এই চন্দনা বাউরির কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে দিই। প্রথমে দেখুন একটি ভিডিও, যেখানে চন্দনা বাউরি প্রথমবারের বিধায়ক হওয়ার পরেও তিনি এলাকায় জঞ্জাল পরিষ্কার করবার জন্যে তিনি নিজের মাথায় করে ঝুড়িতে করে জঞ্জাল পরিষ্কার করছেন। সেই গল্পটা, সেই ছবিটা দেখলেন, জঞ্জাল পরিষ্কার করার ছবি। এনার আর একটা ছবি আপনাদের সামনে দেখাবো। মোথাবাড়িতে যে সাম্প্রদায়িক হানাহানি বলবো না, একতরফা হয়েছিল, যে সেখানে আক্রান্ত হয়ে যে বাপ ছেলে মারা যায়, সেখানে যে হিন্দুদের উপরে প্রচন্ড অত্যাচার নেমে এসেছিল, সেই ঘটনায় অনেকেই যখন সেখানে যেতে পারেননি, চন্দনা বাউরি কিন্তু সেখানে গিয়ে কিভাবে প্রতিবাদের এবং প্রতিরোধের আগুন উস্কে দিয়েছিলেন, জ্বালিয়ে এসেছিলেন, মানুষকে এক হওয়ার বার্তা দিয়েছিলেন, তার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আমরা একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আজ ভারতবর্ষ দুটুকরো হয়েছে কি কারণে? আপনারা সেই দিনের কথাটা ভুলে যাবেন না। আমরা সবাই হয়তো বলি আমরা একই ভিতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মালদার ঘটনা। আমরা যাদেরকে বলছি যে আমরা একই ভিতে দুইটি কুসুম, আমরা হয়তো ভাবি, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা ওই বাংলাদেশ পাকিস্তান থেকে এসে ভারতবর্ষকে নিজের বাপত ভিতে ভাবছে, যারা ভাবছে আমাদের দেশ, আমরা এখানে রাজত্ব করব, তারা কিন্তু ভুলে গেছে যে দেশটা স্বাধীন হয়েছিল যাওয়ার পর। এবং তৃতীয় ভিডিও ক্লিপিংটি, এটা বিধানসভায় চন্দনা বাউরি ভাষণ দিচ্ছে, সেই ছবিটা। একটু ভিডিও ক্লিপটা যথেষ্ট ভাইরাল হয়ে গেছে, বেশি দেখাবার দরকার নেই, তবু এক ঝলক দেখে নিন সেই ভিডিও। সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন,
সম্মান কিভাবে রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চরম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন, পিয়ার হাকিম মহাশয় বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিন্তে বলবেন। আবার একজন বলছিলেন ডিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করে। দেখলেন আপনারা? দেখুন, ক্যালকাটা ডায়ালগ শুধু ভিডিও দেখিয়ে আমরা আমাদের বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিই না। আমরা ভিডিওর সঙ্গে আলোচনা করি, একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করি। আমাদের আজকের বিশ্লেষণ আপনারা হেডলাইন্স দেখে, থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের গল্প সাগিনা মাহাতো এবং চন্দনা বাউরির গল্প। সাগিনা মাহাতো ছিলেন কমিউনিস্ট, তিনি শ্রমিক নেতা, একদম সাধারণ শ্রমিক থেকে নেতা হয়েছিলেন, কমিউনিস্ট আদর্শ। এবং চন্দনা বাউরি কিন্তু ভারতীয় জনতা পার্টির নেত্রী হয়ে তিনি কর্মী থেকে বিদায়িকা হয়েছেন। এই দুজনের মধ্যে যে ডিফারেন্স এবং তাদের পার্থক্য শৈলীতে, আদর্শে, সেই কথা বলবো। প্রথমে আসি সাগিনার গল্পে। সাগিনা মাহাতো ছিলেন শ্রমিকদের নেতা, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতেন, শোষণের বিরুদ্ধে গর্জে উঠতেন। তাকে ঘিরে শ্রমিকদের আশা তৈরি হয়েছিল, কিন্তু তারপর রাজনীতি তাকে ব্যবহার করতে শুরু করলো। দলের নেতারা তাকে সামনে রেখে নিজেদের ক্ষমতার খেলা খেলতে লাগলেন। ধীরে ধীরে সাগিনা আর সাধারণ শ্রমিকদের কাছের মানুষ হয়ে রইলেন না, তিনি হয়ে উঠলেন একটি রাজনৈতিক প্রকল্প। ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর পর সেই সাগিনার মধ্যে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার। যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়তেন, তিনি একসময় ক্ষমতার অংশ হয়ে অন্যায়ের প্রতিভূ হয়ে উঠলেন। এটাই ছিল সিনেমার সবচেয়ে বড় শিক্ষা সাগিনা মাহাতো ছবির। ক্ষমতা শুধু মানুষকে শক্তিশালী করে না, ক্ষমতা মানুষকে নিজের শিকড় ভুলিয়ে দেয়। আমি ছবি নিয়ে বেশি আলোচনা করব না, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, আবার বিভিন্ন জায়গায় খোঁজ করলে দেখে নিতে পারেন। অসাধারণ অভিনয় করেছিলেন সাগিনা মাহাতোর ভূমিকায় দিলীপ কুমার, এবং নায়িকার চরিত্রে ওখানে এসছিলেন বৈজয়ন্তী মালা। কিন্তু সব গল্প কি না, বৈজয়ন্তী মালা নয়, দিলীপ কুমার এবং সম্ভবত সায়রা বানু ছিলেন। কিন্তু সব গল্প কি একরকম? এই প্রশ্নটাই আজ গুরুত্বপূর্ণ। সব মানুষ কি ক্ষমতায় গিয়ে বদলে যায়? সব নেতা কি ক্ষমতার স্বাদ পেয়ে সাধারণ মানুষকে ভুলে যায়? সম্ভবত না, কারণ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে আমরা কয়েকটি ব্যতিক্রমী চরিত্র দেখতে পেয়েছি। এদের একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরির উত্থান কিভাবে? বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের এক গরিব পরিবার, সংসারে অভাব, দিন মজুরের কাজ করতেন, মাটির ঘর, সাধারণ জীবন, সেখান থেকেই উঠে এসেছেন চন্দনা বাউরি। এক সময় যিনি পরিবারের জন্য মাঠে কাজ করেছেন, রাস্তা তৈরি করেছেন, যিনি মাথায় বোঝা বহন করেছেন। একটা ছবিটা আপনাদের দেখালাম, বিদায়িকা হওয়ার পরেও তিনি আবর্জনা পরিষ্কার করছেন মাথায় আবর্জনার ঝুড়ি নিয়ে। তিনি জানেন অভাব কাকে বলে। সেই মানুষ আজ বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, আপনারা সেটাও দেখেছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে সমাজের সবচেয়ে নিচে থাকা মানুষকেও নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে। ক্ষমতা পেয়েও কেন বদলাননি চন্দনা বাউরি? অনেকেই বলেন চন্দনা বাউরির সবচেয়ে বড় পরিচয় তিনি বিধায়ক নন, তিনি এখনো গ্রামের মানুষ।
আজও এলাকার নিকাশি পরিষ্কার করতে দেখা যায় তাকে, আজও মানুষের সমস্যার কথা শুনতে দেখা যায়, আজও সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন। তার জীবনশৈলী এটাই তাকে আলাদা করেছে। কারণ রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর অধিকাংশ নেতার সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়, কিন্তু চন্দনা বাউরির ক্ষেত্রে মানুষ এখনো মনে করে উনি আমাদেরই একজন। মোথাবাড়ির ঘটনার সময় ছবি এক ঝলক আপনাদের দেখিয়েছি। যখন মালদার মোথাবাড়িতে উত্তেজনা ছড়ালো, যখন হিন্দু পরিবার হামলার শিকার হলো, নিহত হলেন, যখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তখন বহু রাজনৈতিক নেতা দূরে থেকেছেন, কিন্তু চন্দনা বাউরি ঘটনাস্থলে পৌঁছে গেছেন। সমর্থকরা বলেন এটাই একজন জননেত্রীর কাজ, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, শুধু ভোটের সময় নয়, সংকটের সময়ও। বিধানসভার ভাষণ আপনারা শুনলেন, দুদিন আগে বিধানসভায় তার ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভাষার জৌলুস ছিল না, অভিজাত শব্দ ছিল না, কথায় কথায় কেন আদৌ কোনো ইংরেজি উদ্ধৃতি ছিল না। তিনি তো ইংরেজি জানেন না, কিন্তু তার কি আছে? তার আছে অভিজ্ঞতা, তার আছে বাস্তব জীবন থেকে উঠে আসে কথাবার্তা আর আবেগ। রাজনীতিতে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক বড় বড় ডিগ্রিধারী নেতা আছেন, কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য ডিগ্রি প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সততার, প্রয়োজন হয় বিশ্বাসযোগ্যতার, প্রয়োজন জীবনের অভিজ্ঞতা। চন্দনা বাউরির জনপ্রিয়তার মূল কারণ সম্ভবত এখানেই। শুধু চন্দনা নন, এই বাংলায় আরো কয়েকজন মহিলা জনপ্রতিনিধি উঠে এসেছেন অত্যন্ত সাধারণ পটভূমি থেকে, এবং তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, তাদের বক্তব্য নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন যে তারা প্রমাণ করেছেন রাজনীতি কেবল অভিজাতদের ক্ষেত্র নয়, রাজনীতি গ্রামের মাটির মানুষকেও নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে। আসল শিক্ষা তাহলে কোথায়? সাগিনা মাহাতোর গল্প আমাদের সতর্ক করে। কেন সতর্ক করে? কারণ ক্ষমতা মানুষকে বদলে দিতে পারে, তার জন্য। আর চন্দনা বাউরিদের গল্প আমাদের আশা দেখায়, আশা জাগায়। ক্ষমতা পেয়েও মানুষ নিজের শিকড় ভুলে যায়নি, ভুলে যে না যেতে পারে, তারই উদাহরণ চন্দনা বাউরিরা। এই দুই গল্পের মাঝখানেই রয়েছে রাজনীতির আসল পরীক্ষা। একজন নেতা কত বড় পদে পৌঁছলেন সেটাই শেষ কথা নয়। প্রশ্ন হলো, তিনি কি এখনো মানুষের মধ্যে আছেন? তিনি কি এখনো নিজের অতীতকে ধরে রেখেছেন? তিনি কি এখনো সেই মানুষদের পাশে দাঁড়ান যাদের জন্য রাজনীতিতে একদিন তিনি এসেছিলেন? সাগিনা মাহাতো ছিল একটি সতর্ক বার্তা। চন্দনা বাউরি, কলিতা মাঝি, রেখা পাত্রদের গল্প অনেকের কাছেই, অন্তত আমার কাছে তো বটেই, মনে হয়েছে এগুলো সব সম্ভাবনার গল্প। ভারতীয় জনতা পার্টি এই সম্ভাবনার মুখে মানুষকে এনে দাঁড় করিয়েছে, ভারতের ইতিহাসকে এনে দাঁড় করিয়েছে। কয়েকদিন আগে আমি কলিতা মাঝিকে নিয়ে, যেদিন তিনি মন্ত্রিত্ব পাননি সেদিন সকালে খুব পরে আমি একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম কলিতা মাঝির মন্ত্রিত্ব পাওয়ার কথা উঠছে, তাকে মন্ত্রিত্ব দিয়ে বিজেপি একটি ইতিহাস তৈরি করবে। সেই ইতিহাস সত্যি হয়েছে, কলিতা মাঝি মন্ত্রী হয়েছেন। চন্দনা বাউরি, রেখা পাত্র, এদের মধ্যে যে আগুন চাপা ছিল, বলে না ছাই চাপা আগুন, দারিদ্র, তাদের সমাজ, তাদের পরিবেশ আটকে রেখেছিল, সেই সম্ভাবনার দরজাটা ছাই চাপা আগুনের ছাই সরিয়ে
আগুনকে বাইরে প্রকাশ করে দিয়েছে বিজেপি। আরো বড় বিজেপির জন্য সাধুবাদ দেওয়া দরকার যে কলিতা মাঝিকে মন্ত্রী পর্যন্ত করেছেন, প্রতিমন্ত্রী, সম্ভবত আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী তিনি। দেখুন, যার ঘর নেই, মাথার উপরে ভালো ছাদ নেই, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের আবাসন মন্ত্রী, প্রতিমন্ত্রী তিনি। দেখুন, ক্ষমতা মানুষকে বদলায়, এ কথা সত্য, কিন্তু কখনো কখনো কিছু মানুষও প্রমাণ করেন ক্ষমতার চেয়েও বড় শক্তি হলো মাটির সঙ্গে সম্পর্ক। আর যতদিন সেই সম্পর্ক অটুট থাকে ততদিন একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ। আর এটাই গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক, আদর্শের দিক। মাটির মানুষ উঠে আসেন, নেতা হন, তবু মাটিতেই থেকে যান। তার জন্যে আরো একবার যেমন ধন্যবাদ, সাধুবাদ, এবং তাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা যেমন থাকবে চন্দনা বাউরি, কলিতা মাঝি, রেখা পাত্রদের জন্য, তেমনি শুভেচ্ছা বার্তা এবং একটি সাধুবাদ প্রাপ্য ভারতীয় জনতা পার্টির, যারা এদেরকে তুলে এনেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।